সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের এই বিশ্লেষণে। আচ্ছা, নাসার আর্টেমিস 2 মিশন নিয়ে ইন্টারনেট দুনিয়ায় ইদানিং যে ঝড় উঠেছে সেটা কি আপনারা খেয়াল করেছেন? চলুন আজকে আমরা এমন একটা বিষয় নিয়ে কথা বলি যা শুনলে আপনি রীতিমতো অবাক হবেন। আমাদের আজকের আলোচনার মূল রূপক হল একটা আইসবার্গ বা হিমশৈল। আমরা ঠিক এভাবেই আর্টেমিস 2 মিশনকে ঘিরে গড়ে ওঠা থিওরিগুলোর গভীরে ডুব দেব। একদম উপরিভাগে থাকা সাধারণ কিছু কারিগরির সন্দেহ থেকে শুরু করে আমরা ক্রমশ তলিয়ে যাব গভীরে লুকিয়ে থাকা রাজনৈতিক উদ্দেশ্য, ধর্মীয় বিশ্বাস এবং প্রাচীন গোপন রিচুয়ালের চমকপ্রদ সব দাবিতে। আজকের এই যাত্রায় আমরা ধাপে ধাপে কি কি দেখব চলুন এক নজরে দেখে নিই। প্রথমে আমরা আলোচনা করব আর্টেমিস 2 এর কিছু কারিগরি অসঙ্গতি নিয়ে। এরপর দেখব কিভাবে এই মিশনকে সাজানোর নাটক বলে দাবি করা হচ্ছে। তৃতীয় ধাপে আসবে পলিটিক্যাল মোটিভ। এরপর আমরা প্রবেশ করব ডিমনিক ডিসেপশন বা শয়তানের ধোঁকাবাজির তত্ত্বে। পঞ্চম ধাপে থাকবে চমকে দেওয়ার মতো বাল রিচুয়াল থিওরি। আর একেবারে শেষে আমরা আলোচনা করব কেন মানুষের মনে এই বিশাল আস্থার সংকট তৈরি হল। তো শুরু করা যাক আমাদের প্রথম পয়েন্ট দিয়ে, আর্টেমিস 2 অ্যানোমালি। একদম আইসবার্গের চূড়া থেকে শুরু করছি আমরা, যেখানে কিছু দৃশ্যমান ত্রুটি সমালোচকদের মনে প্রথম সন্দেহের বীজ বুনে দিয়েছিল। অনলাইনে নেটিজেনরা কিন্তু খুব সুনির্দিষ্ট কিছু প্রমাণের দিকে আঙুল তুলছেন। যেমন ধরুন, স্পেস ক্যাপসুলটি যখন বায়ুমণ্ডল ভেদ করে প্রশান্ত মহাসাগরে পড়ল তখন এর তাপমাত্রা থাকার কথা প্রায় ৫,০০০ ডিগ্রি। কিন্তু আশ্চর্যের বিষয় হল, পানিতে পড়ার পর সেখান থেকে কোনো ধোঁয়া বা বাষ্প বের হতে দেখা যায়নি। ভাবা যায়? এরপর রয়েছে সিজিআই বা গ্রিন স্ক্রিন ব্যবহারের অভিযোগ। মহাকাশে ভাসমান একটা চিংড়ির প্যাকেটের ভিডিওতে দেখা যায় সেটা যেন সিজিআই লেয়ার থেকে আলাদা হয়ে যাচ্ছে। এছাড়া ট্র্যাকিংয়ের লাল মার্কার হুট করে গায়েব হয়ে যাওয়া, কিংবা দর্শকরা যখন ভিডিও করছিলেন তখন তাদের মোবাইল স্ক্রিনের রিফ্লেকশনে কোনো অ্যাস্ট্রোনটকে দেখতে না পাওয়ার মতো ঘটনাগুলো এই সন্দেহকে আরও জোরালো করেছে। এই ছোট ছোট গ্লিচগুলোই আসলে বড় বড় কনস্পিরেসি থিওরির দরজা খুলে দেয়। এখানে একদম বিপরীতমুখী দুটো ধারণা আমরা দেখতে পাচ্ছি। একদিকে নাসার অফিসিয়াল দাবি এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা সায়েন্টিফিক মিশন, যেখানে 4 জন মহাকাশচারী চাঁদের কক্ষপথ প্রদক্ষিণ করছেন। অন্যদিকে কনস্পিরেসি থিওরি বলছে পুরো বিষয়টা একটা সাজানো রিয়ালিটি শো। মহাকাশচারীদের বদলে আনা হয়েছে সেন্ট্রাল কাস্টিং থেকে অভিনেতাদের, আর পুরোটাই এআই এবং সিজিআই দিয়ে জেনারেট করা। একদম আকাশ-পাতাল তফাৎ, তাই না? এখন এই বিপরীতমুখী অবস্থান থেকে খুব লজিক্যাল একটা প্রশ্ন কিন্তু মাথায় আসেই। যদি সমালোচকদের দাবি অনুযায়ী এই ফুটেজগুলো সত্যি ফেক বা সাজানো হয়, তাহলে এর পেছনের আসল মোটিভ বা উদ্দেশ্যটা কি? কেন এত বড় একটা আয়োজন করা হলো? আর এখান থেকেই আমরা চলে যাচ্ছি আমাদের দ্বিতীয় ধাপে, অ্যাক্টার্স এবং স্টেজড ইভেন্ট। আইসবার্গের আরেকটু গভীরে, যেখানে দাবি করা হচ্ছে মিশনে কোনো সত্যিকারের মহাকাশচারী নেই। সবচেয়ে চমকপ্রদ দাবিগুলোর একটা হল, এই 4 জন মহাকাশচারীর মধ্যে 2 জন নাকি একেবারেই সেন্ট্রাল কাস্টিং বা অভিনেতাদের দল থেকে উঠে আসা। খোদ একজন রাজনৈতিক ব্যক্তিত্ব সংবাদ মাধ্যমে এমন মন্তব্য করেছেন। এর সাথে আবার যুক্ত হয়েছে শন ডাফিয়ের প্রসঙ্গ। শন ডাফি, যিনি একসময় এমটিভি এর রিয়েল ওয়ার্ল্ড শোয়ের তারকা ছিলেন, তাকে নাসার অ্যাক্টিং অ্যাডমিনিস্ট্রেটর হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। অনেকেই এই অ্যাক্টিং বা অভিনয় শব্দটার মধ্যে দারুণ একটা পরিহাস খুঁজে পাচ্ছেন। সমালোচকরা পুরো মিশনটিকে কিভাবে হলিউড এবং পপ কালচারের সাথে মেলাচ্ছেন সেটা দেখলে অবাক হতে হয়। ফিমেল অ্যাস্ট্রোনট ক্রিস্টিনা কোককে নিয়ে গুজব আছে যে তিনি হয়তো হলিউড সিনেমা ম্যাড ম্যাক্সের কোনো এক ভূবালিনী চরিত্রে অভিনয় করা অভিনেতা। অন্যদিকে পাইলট ভিক্টর গ্লোভার নাকি মহাকাশ যাত্রার বিরোধী একটা কবিতা উইটনি অন দ্য মুন শোনেন। এমনকি ফ্লাই মি টু দ্য মুন নামের একটা সিনেমায় আগে থেকেই প্রজেক্ট আর্টেমিস নামটা থাকা, কিংবা সাম্প্রতিক রাজনৈতিক হত্যা চেষ্টাকারীদের সাথে এলিয়েন থিমড সিনেমা মনোলিথের কানেকশন, এসব কিছু মিলিয়ে অনেকেই বলছেন এগুলো সব আগে থেকেই সাজানো, যাকে তারা বলছেন প্রেডিক্টিভ প্রোগ্রামিং। অভিনেতাদের তথ্যের সাথে আরও একটা বড় প্রমাণ হিসেবে যুক্ত হয়েছে এই কমিউনিকেশনের ব্যাপারটা। ডিপ স্পেস থেকে পৃথিবীতে যোগাযোগ করতে সাধারণত 9 সেকেন্ডের একটা ডিলে বা বিলম্ব থাকার কথা, রাইট? কিন্তু লাইভ ব্রডকাস্টে দেখা গেল অ্যাস্ট্রোনটরা আর পৃথিবীর নেতারা কোনো রকম বিলম্ব ছাড়াই সেকেন্ডের ভগ্নাংশে একে অপরের কথার উত্তর দিচ্ছেন। This situation where she asks for a thumbs up and he does it immediately,
This is just damning evidence right here. I'm going to back it up so you can see that they are just having a regular conversation. He's not giving a thumbs up for any other reason except to answer this lady. We are 3 minutes out from an on-time start, and we have adjusted the fan speed. We'll take a thumbs up if you're happy with it. Copy, thumbs up. The lady even said, copy thumbs up. Even Affirmative thumbs up. Wow. It happened when they were talking to Trump as well. And then Trump actually addresses it. He's like, oh, we got a 9-second delay or whatever. Check this out. Administrator Isaacman, just get a quick comm check. Make sure you guys are still on the line and we didn't have a handover. I am. Yes, I am. On the line and we didn't have a handover. I am. Yes. You hear how quick Trump responded, right? We just wanted to ask, as soon as he finishes the sentence, I am, right away. Listen. Check, make sure you guys are still on the line and we didn't have a handover. I am. Yes, I am. এটা দেখে অনেকেই প্রশ্ন তুলেছেন, তারা কি আদৌ মহাকাশে আছেন নাকি পৃথিবীর কোনো স্টুডিওতে বসে আড্ডা দিচ্ছেন। এবার চলুন আইসবার্গের আরেকটু গভীরে নামি, আমাদের ৩ নম্বর সেকশনে, পলিটিক্যাল মোটিভস বা রাজনৈতিক উদ্দেশ্য। এত বড় একটা ইভেন্ট যদি সাজানোই হয়, তবে রাজনৈতিকভাবে এর সুবিধাভোগী কারা? দুটো আলাদা যুগের পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ড তুলনা করলে ব্যাপারটা আরও ক্লিয়ার হবে। ১৯৬৯ সালে অ্যাপোলো মিশনের সময় আমেরিকার মূল উদ্দেশ্য ছিল কোল্ড ওয়ারে সোভিয়েত ইউনিয়নের উপর টেকনোলজিক্যাল আধিপত্য বিস্তার করা। এটা তো ঐতিহাসিকভাবেই স্বীকৃত, কিন্তু এখন আর্টেমিস মিশনের ক্ষেত্রে সমালোচকরা বলছেন উদ্দেশ্যটা ভিন্ন। তাদের দাবি, মধ্যপ্রাচ্যে বিশেষ করে ইরানের সাথে চলমান সংকট এবং ট্রিলিয়ন ডলারের যুদ্ধ ব্যয় থেকে সাধারণ মানুষের মনোযোগ অন্যদিকে সরাতেই নাকি এই মহাকাশ মিশনের বিশাল চমক দেখানো হচ্ছে। শুধু মনোযোগ সরানোই নয়, এখানে একটা গভীর সামরিক ষড়যন্ত্রের কথাও উঠে আসছে। প্লাজমা ফিজিক্স এবং ইউএপি নিয়ে কাজ করা ১০ জন বিজ্ঞানী রহস্যজনকভাবে নিখোঁজ হয়ে যাওয়ার বিষয়টা ইন্টারনেটে বেশ চর্চিত। এছাড়া নাসার জন্মের সাথে অপারেশন পেপারক্লিপ এবং ওয়ার্নার ফন ব্রাউনের মতো বিজ্ঞানীদের সম্পৃক্ততা, গ্যারি ম্যাকিনেনের হ্যাক করা অফওয়ার্ল্ড অফিসার বা ভিনগ্রহের কর্মকর্তাদের তালিকা, সব মিলিয়ে অনেকেরই দাবি পর্দার আড়ালে একটা সম্পূর্ণ গোপন এবং মিলিটারাইজড স্পেস প্রোগ্রাম চলছে, আর আমাদের যা দেখানো হচ্ছে তা পুরোটাই লোক দেখানো আইওয়াশ। রাজনৈতিক আলোচনা তো হলো, এবার আমরা প্রবেশ করছি আইসবার্গের আরও অনেক গভীরে, সম্পূর্ণ ভিন্ন একটা স্তরে। ৪ নম্বর সেকশন, ডিমনিক ডিসেপশন বা শয়তানের ধোঁকাবাজির তত্ত্ব। শুনতে হয়তো অদ্ভুত লাগতে পারে, কিন্তু কিছু কিছু সোর্স সরাসরি দাবি করছে যে মহাকাশ বলতে আমরা যা বুঝি বা দেখি সেটা নাকি পুরোটাই একটা স্পিরিচুয়াল বা আধ্যাত্মিক ধোঁকাবাজি। তাদের মতে এই ধোঁকাবাজির মূল লক্ষ্য হল মানুষকে এলিয়েন বা ভিন্নগ্রহী প্রাণীর অস্তিত্বে বিশ্বাস করানো, যাতে করে মানুষের ধর্মীয় বিশ্বাস এবং বাইবেলের সত্যতা থেকে তাদের দূরে সরিয়ে নেওয়া যায়। এই তথ্যের সাপোর্টে তারা কিছু মহাজাগতিক পর্যবেক্ষণের কথা বলেন, যেমন রকেট উৎক্ষেপণের ভিডিওগুলোতে দেখা যায় রকেটগুলো সোজা উপরে না গিয়ে একটা নির্দিষ্ট উচ্চতায় গিয়ে নিচের দিকে বেঁকে যাচ্ছে। কেন এমন হয়? আবার সোলার ফিল্টার দিয়ে সূর্যের ছবি তুলে তারা দাবি করছেন যে সূর্য কোনো আগুনের গোলা নয়, বরং এটা একটা আলোর উৎস যার গায়ে কালো বিন্দু রয়েছে। এমনকি নাসার প্রকাশিত পৃথিবীর দিন আর রাতের ছবিতে মেঘের গঠন একদম হুবহু একরকম। এই পয়েন্টগুলো দেখিয়েই তারা বর্তমানের বৈজ্ঞানিক মহাকাশ মডেলকে সম্পূর্ণ অস্বীকার করছেন। আমরা এখন পৌঁছে গেছি আইসবার্গের একেবারে তলদেশে। এখানকার দাবিগুলো অত্যন্ত স্পেসিফিক, অদ্ভুত এবং প্রাচীন রিচুয়ালের সাথে জড়িত। ৫ নম্বর সেকশন, দ্য বাল রিচুয়াল থিওরি। এই থিওরিটা বোঝার আগে আমাদের জানতে হবে বাল আসলে কে। বাল হল প্রাচীন কেনান অঞ্চলের একজন দেবতা, যাকে বৃষ্টি, উর্বরতা আর খুব অদ্ভুত, অনেক ক্ষেত্রে ভয়াবহ সব বলিদানের রিচুয়ালের সাথে যুক্ত করা হয়। এখন আসল প্রশ্নটা হল, নাসার মতো একটা অত্যাধুনিক স্পেস এজেন্সির সাথে এই প্রাচীন দেবতার কি সম্পর্ক থাকতে পারে? সমালোচকরা নাসার মিশনের বিভিন্ন দিক অ্যানালাইসিস করে চমকে দেওয়ার মতো ৩টে ধাপ দাঁড় করিয়েছেন। প্রথমত, লঞ্চের জন্য ১ এপ্রিলকে বেছে নেওয়া। ঐতিহাসিক প্রেক্ষাপটে এপ্রিল হল প্রাচীন দেবী ইশতার বা সেমিরামিসের উর্বরতার মাস। দ্বিতীয়ত, নাসার লোগোতে সাপের চেরা জিহ্বা এবং ক্রুয়ের ভিডিওতে ২ শিংওয়ালা ষাঁড়ের ট্যাটু দৃশ্যমান হওয়া, যা কিনা প্রাচীন মূর্তিপূজার প্রতীক। আর তৃতীয়ত, মূলধারার মিডিয়ায় অত্যন্ত ঘটা করে স্পেস টয়লেটের ডেমনস্ট্রেশন দেখানো।
সমালোচকদের মতে প্রাচীনকালে বাল দেবতার উপাসকরা মলমূত্র দিয়ে বিভিন্ন রিচুয়াল পালন করত আর তাই মহাকাশে টয়লেট করার টিউটোরিয়াল দেখানোটা নাকি কোনো সাধারণ ব্যাপার নয়, বরং সেই প্রাচীন রিচুয়ালেরই একটা আধুনিক ও গোপন ভার্সন। ভাবা যায় দাবিগুলো কতটা স্পেসিফিক। অনেক গভীরে ছিলাম আমরা, তাই না? চলুন এবার আবার উপরিভাগে ফিরে আসি, আমাদের শেষ সেকশনে দ্য ট্রাস্ট ক্রাইসিস বা আস্থার সংকট। এত সব অদ্ভুত থিওরির জন্ম হচ্ছে কেন? এই বিশাল কনস্পিরেসি জালের পেছনে কিন্তু কিছু বাস্তব কারণও আছে। নাসার দাবি অনুযায়ী অ্যাপোলো আমলের সবচেয়ে গুরুত্বপূর্ণ অরিজিনাল ভিডিও টেপগুলো হারিয়ে ফেলা, হাবল টেলিস্কোপকে চাঁদের দিকে ঘোরাতে অস্বীকৃতি জানানো, কিংবা মহাকাশে কি তারা দেখা যায় এমন সিম্পল প্রশ্নের উত্তরে অ্যাস্ট্রোনটদের অস্বস্তিকর আচরণ, আর সবচেয়ে বড় কথা $25 বিলিয়ন বাজেটের একটা প্রজেক্টে রিয়েল ফুটেজ না দেখিয়ে বারবার সিজিআই বা অ্যানিমেশনের ওপর নির্ভর করা। এই স্বচ্ছতার অভাবগুলোই মূলত মানুষের মনে সন্দেহর বীজ বুনে দিচ্ছে। তো আমাদের আজকের বিশ্লেষণের একদম শেষে আমরা একটা বড় প্রশ্নের সামনে দাঁড়িয়ে আছি। প্রযুক্তিগত অসঙ্গতি থেকে শুরু করে এই যে রাজনীতি, ধর্ম আর রিচুয়ালের বিশাল একটা কনস্পিরেসি জাল আমরা দেখলাম, এটা আমাদের আধুনিক প্রতিষ্ঠানগুলোর প্রতি সাধারণ মানুষের আস্থার বিষয়ে কি ইঙ্গিত দেয়? ট্রান্সপ্যারেন্সি বা স্বচ্ছতা যখন কমে যায়, তখন মানুষের মন নিজেই সে শূন্যস্থান পূরণ করতে এমন হাজারো তত্ত্বের জন্ম দেয়। এই কনস্পিরেসি আইসবার্গগুলো কি প্রতিষ্ঠানগুলোর জন্য একটা সতর্কবার্তা নয়? শুধু প্রযুক্তি থাকলেই হবে না, মানুষের বিশ্বাস অর্জন করাটাও যে সমান জরুরি, এটা তারই প্রমাণ। আপনারা কি ভাবছেন? প্রশ্নটা আপনাদের জন্যই রেখে গেলাম। আজকের মতো এখানেই শেষ করছি।